একটাই উদ্দেশ্য ছিল তাদের, কুণ্ডুবাবুকে বেলা 10টা থেকে ঘণ্টা 4 বাড়ির বাইরে নজরবন্দি করে আটকে রাখা। সেই সময় তার বাড়ির ওই ডার্ক রুম থেকে একটা 1 মিটার গভীর সুড়ঙ্গ খুঁড়ে আপনার ব্যাংকের ভূগর্ভে চলে যাওয়া। আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটু পরেই একখানা টালি যেন আড়মুড়ি ভেঙে পাশ ফিরল। সঙ্গে সঙ্গে একটা আলোর ঝলক ভূগর্ভ থেকে সিলিংয়ে পড়েছে। পরক্ষণেই তার পাশের টালিখানা ওপাশে সরে গেল, আর ভূগর্ভ থেকে উঠে এলো একটা হাত, তারপরেই আর একটা হাত। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প সরানন রবীন্দ্র মূর্তির কাটা। তবে এই গল্পটি এই প্রথম অডিও বুক বাই মেহেদি চ্যানেলেই আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করলাম। কেমন লাগলো মন্তব্য করে আমাকে জানাতে ভুলবেন না যেন। নারায়ণ সান্যালের কাটা সিরিজের প্রায় 15টি গল্প অলরেডি আমাদের চ্যানেলে দেয়া হয়ে গিয়েছে। আমাকে ভালোবেসে আপনারা সেই গল্পগুলো শুনেছেন, আপনাদের মন্তব্য আমার সাথে শেয়ার করেছেন। আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের মন্তব্য পড়ার জন্য আমি বসে থাকি। প্রত্যেকটি মন্তব্য পড়ি এবং সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। গল্প পড়ার জন্য অনেকেই আমাকে অনেক রকম পরামর্শ শেয়ার করেন, সেগুলো আমি অবশ্যই সিরিয়াসলি নেই। এভাবেই আমাকে সবসময় আপনারা মন্তব্য করে জানাবেন কেমন লাগছে, কিভাবে আরও ভালো করা যায়। কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। সান্যাল সাহেবের কাটা সিরিজের যেই গল্পগুলো আমি আমার চ্যানেলে পড়ে শুনিয়েছি আপনাদের, সেই গল্পগুলোর একটি লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনেকেই সেই গল্পগুলো শুনেছেন এবং যেগুলো এখনো পর্যন্ত অন্য কোনো চ্যানেলে আপনারা শোনেননি, সেগুলোর লিঙ্কও দেয়া থাকবে। সেখান থেকে শুনে নিতে পারেন, আশা করি খারাপ লাগবে না। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের নতুন গল্প সরানন রবীন্দ্র মূর্তির কাটা। তোমরা হয়তো আমাকে চেনো না, তাই নিজের পরিচয়টা প্রথমে দেই। আমার নাম কৌশিক মিত্র। শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিই পাশ করেছিলাম, কিন্তু নানান কারণে ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে নিতে পারিনি। আমরা স্বামী স্ত্রীতে খুলে বসেছিলাম একটা পেশাদারি গোয়েন্দা সংস্থা, সুকৌশলী। আমাদের অফিস আর আস্তানা হচ্ছে নিউ আলিপুরে বাসু মামুর বাড়ির একতলার একটা অংশে। বাসু মামু আমার নিজের মামা নন, মামা শ্বশুরও নন, তবে আমাদের খুব স্নেহ করেন। আমরা একসঙ্গেই থাকি, এক হেসেলেই রান্নাবান্না হয়। বাসু মামুর পুরো নাম প্রসন্ন কুমার বসু। পি.কে. বাসু বার অ্যাট ল নামেই তিনি পরিচিত। ক্রিমিনাল সাইড ব্যারিস্টার, কলকাতা হাইকোর্টের বস্তুত শেষ ব্যারিস্টার। অসাধারণ তার বুদ্ধি আর প্রতিপত্তি, তবে আদালতের চৌহদ্দির মধ্যে সওয়াল জবাব করেই তিনি ক্ষান্ত হন না। নির্দোষ আসামিকে খালাস করানোতেই তিনি তার কর্তব্য শেষ হয়েছে বলে মনে করেন না। আসল অপরাধীকে চিহ্নিত করে আদালতে পেশ না করা পর্যন্ত যেন তার ছুটি নেই। মামিমা একটা দুর্ঘটনায় প্রতিবন্ধী, হুইল চেয়ারে সারা বাড়ি ঘুরে বেড়ান। তিনি বাসু মামুর প্রাইভেট সেক্রেটারি। এছাড়া বাড়িতে আছে আমাদের একজন কম্বাইন্ড হ্যান্ড বিশ্বনাথ, বিশে। সম্প্রতি আমাদের ছোট মেয়ে মিঠুকে দেখভাল করার জন্য বহাল করা হয়েছে বিশুর এক দিদিকে, ফুটকি। পরিচয় পর্ব শেষ করার পর এবার আসল গল্পটা শুরু করি। সেদিন সকালে বাসু মামুর চেম্বারে ঢুকেই অপ্রস্তুত হয়ে পড়ি। দেখতে পাই ঘরে একজন ক্লায়েন্ট বসে আছেন। মামুর সঙ্গে তার কথাবার্তা চলছে।
আই এম সরি বলে ফিরে আসার উপক্রম করতেই মামু বললেন, যেও না কৌশিক, তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। এসো, আলাপ করিয়ে দিই। এর সমস্যাটা কোর্ট কাছারি সংক্রান্ত নয়, তোমাদের সুকৌশলীর এখতিয়ারে। বসো। এর নাম মিস্টার হরিনাথ কুণ্ডু। নামটা চেনা চেনা লাগছে, তাই নয়? আমি কুণ্ডু মশাইকে নমস্কার করি। উনিও চেয়ার থেকে উঠে আমাকে প্রতি নমস্কার করে আবার বসে পড়েন। আমি আসন গ্রহণ করে বাসু মামুর প্রশ্নের জবাব দিই, না, একে চিনি না, তবে এর নামে আর একজনকে চিনতাম, তিনি প্রফেসর ছিলেন। মামু বললেন, এক্স্যাক্টলি। নামটা শুনেই আমার সেই মহেশের মহাযাত্রার কথা মনে পড়ে গিয়েছিল। হরিনাথ কুণ্ডু, খাই তোর মুন্ডু। আমি বলি, না মামু, প্রফেসর মহেশচন্দ্র সেকেন্ড থটে কবিতার পংক্তি দুটো বদলে করেছিলেন কুণ্ডু হরিনাথ, মুন্ডু করি পাত। মামুর ক্লায়েন্ট একবার ওর দিকে একবার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি স্যার কিছুই বুঝতে পারছি না, আমার মুন্ডু চিবানোর কথা। মামু ওর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, না না, আপনার মুন্ডু কেন হবে? সে অন্য এক হরিনাথ কুণ্ডুর মুন্ডু। ও প্রসঙ্গ থাক, আপনি কৌশিককে আপনার সমস্যার কথাটা সবিস্তারে বলুন। আমি একবার অবশ্য তা শুনেছি, দ্বিতীয়বার শুনলে বুঝতে পারবো কোনো ডিটেলস বাদ গেল কিনা, কিন্তু তার আগে কাগজের ওই কাটিংটা ওকে দেখান। একটা কথা বলতে ভুলে গেছি, সাত সকালের এই ক্লায়েন্টটির চেহারার বৈশিষ্ট্য। ভদ্রলোকের বয়স 60-এর উপর, পরনে একটা খেটো ধুতি, গায়ে গলাবন্ধ আলপাকার কোট, পায়ে কাবুলি চপ্পল, চোখে নিকেলের চশমা, আর তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি আগা পাঁচতলা ধবধবে সাদা, গায়ে লোম নেই, সারা মাথায় চুল, কপালের ভুরু, এমনকি চোখের রোয়াও সাদা। ইংরেজিতে এদের বলে অ্যালবিনো। শ্বেত নয়, শ্বেত একটা অসুখ। এ হচ্ছে প্রকৃতির অদ্ভুত এক খেয়াল, জন্মগত। জিন্সের কীরকম কি হেরফের, এমন মানুষ জন্মগ্রহণ করে। শুধু মানুষই বা কেন, সাদা বাঘ, সাদা কাকও অ্যালবিনো হতে পারে, তবে শ্বেত ভল্লুক, রাজহাঁস বা স্প্লিটিস কুকুর অ্যালবিনো নয়, তারা প্রজাতিগতভাবে সবাই সাদা। মামুর নির্দেশ মোতাবেক কুণ্ডু মশাই তার কোটের পকেট থেকে একটি খবরের কাগজের কাটিং বের করে দেখালেন। বিজ্ঞাপনের পুরো একটা পাতা, লাল পেন্সিলে বক্সিং করা বিজ্ঞাপনটি খুঁজে নিতে সময় লাগল না। মামু বললেন, তুমি নিজেই পড়ো, জোরে জোরে। লক্ষ্য করে দেখলাম সেটা বর্তমান পত্রিকা, 2 মাস 10 দিন আগেকার কাগজ। বিজ্ঞাপনটা পড়তে হলো আমাকে, জোরে জোরে। সর্বশুভ্র সংঘের নিবেদন। সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু স্বর্গীয় অলোকেন্দুনাথ জানা মহাশয় প্রতিষ্ঠিত ট্রাস্টের নির্দেশ মতে জানানো যাইতেছে যে, সর্বশুভ্র সংঘের জনৈক সভ্যের স্বর্গারোহণে একটি সদস্যপদ খালি হইয়াছে। কলিকাতাবাসী এবং বাঙালি কোন সর্বশুভ্র ব্যক্তি এই সদস্যপদের জন্য আবেদন করিতে পারিবেন। আবেদনকারীর বয়স 21 বছর পূর্ণ হওয়া চাই। ন্যূনতম শিক্ষার যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সর্বশুভ্র বা অ্যালবিনো রূপে জন্মগ্রহণ করা। দরখাস্ত সমেত আবেদনকারী আগামী রবিবার সকাল 11টায় স্বয়ং নিম্নোক্ত ঠিকানায় ইন্টারভিউ দিতে আসিবেন। কোনো সুপারিশপত্র আনিলে আবেদন অগ্রাহ্য হইবে। বেতন সপ্তাহান্তে 950 টাকা। দৈনিক কার্যকাল 4 ঘন্টা। সচিব স। বিজ্ঞাপনের নিচে একটি ঠিকানাও দেওয়া আছে, 47-3 ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, রুম নং 13, ত্রিতল। আদ্যপান্ত দুবার পাঠ করে আমাকে বলতে হলো, এর মাথামুন্ডু কিছুই তো বোঝা যাচ্ছে না। মামু বলেন, তা যদি যেত তবে সুকৌশলীকে তলব করব কেন? সবটাই রহস্য ঘন,
আমিও মাথামুন্ডু কিছু বুঝে উঠতে পারিনি। নাও মিস্টার কুন্ডু, আপনি সবিস্তারে আপনার বিচিত্র অভিজ্ঞতার কথাটা আবার বলুন। কুন্ডু মশাই একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন। অনেক অনেক কথা তিনি বলে গেলেন, যার সারাংশ এরকম। কুন্ডু মশাই একা মানুষ, বিয়ে থা করেননি। উত্তরাধিকার সূত্রে একটি ছোট দ্বিতল বাড়ির মালিক। ঠিকানা 1-3 সতীশ পতিতুণ্ড সেকেন্ড বাই লেন। একতলায় একখানা ঘর, সেটা ওর ফটোর দোকান। উনি পেশায় ফটোগ্রাফার। সেই ঘরেই ফটো তোলার যাবতীয় আয়োজন। পিছনে একটা ছোট্ট ঘর, ডার্ক রুম। তার পাশে দিয়ে দ্বিতলে যাবার সরু সিঁড়ি। দোতলাতেও একখানি মাত্র ঘর, সেটা ওর শয়নকক্ষ। একতলা ও দোতলায় পৃথক শৌচাগার ও স্নানাগার আছে। সংসারে উনি একেবারে একা। একটা কাজের মেয়ে রোজ বিকালে এসে ঘরদোর ঝেড়ে মুছে দেয়। সামনের পাইস হোটেলের সঙ্গে বন্দোবস্ত করা আছে, তারাই টিফিন ক্যারিয়ারে করে দুবেলা খাবার পৌঁছে দিয়ে যায়। অবশ্য মাস তিনেক হলো উনি একজন সহকারীকে নিয়োগ করেছেন। বঙ্কিম রায়, বয়স 30-35 বছর। রাত্রে সে শোয় দোকান ঘরে। সেও ফটোগ্রাফার, তবে দোকান খুলতে পারেনি। ফটো ডেভেলপিং, প্রিন্টিং এর কাজ ভালোই জানে। এই পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, বঙ্কিমবাবুকে আপনি কত মাহিনা দেন? 200 টাকা মাসে। অবাক হতে হলো। মাত্র 200 টাকা মাস মাহিনায় কাজের লোক বা রান্না করার লোকই আজকাল পাওয়া যায় না। কিন্তু কুন্ডু মশাই বুঝিয়ে বললেন, ছেলেটির থাকা খাওয়ার খরচা উনি বহন করেন। ওই এলাকায় একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করতেই মাসে 1000 টাকা খরচ হয়ে যাবে। আমাকে প্রশ্ন করতে হলো, এলাকাটা কোথায়? সতীশ পতিতুণ্ড সেকেন্ড বাই লেন তো আর চৌরঙ্গি বা রাসবিহারী এভিনিউ নয়। কুন্ডুমশাই বুঝিয়ে বললেন, ওটা ভবানীপুরে, যদুবাবুর বাজারের কাছাকাছি। এবিসি ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে, ওর সেই সেকেন্ড বাই লেন। ট্রাম রাস্তা থেকে হাঁটা পথে 1.5 মিনিটও হবে না। ব্যাংকের ঠিক পিছনেই, একেবারে লাগোয়া। মামু বললেন, আপনি বঙ্কিমের কথা বিস্তারিত বলুন বরং। মাস তিনেক আগে ওকে চাকরিতে বহাল করলেন কার সুপারিশে? আগে না, সুপারিশ টুপারিশ ছিল না কারো। ছোকরা এসেছিল একটা ফটো রিল ডেভেলপ করাতে। তা আমি বললাম 2 দিন পরে এসে ডেলিভারি নিও। ছোকরা কাচুমাচু হয়ে বললে, স্যার এটা একটা ম্যারেজ পার্টির রিল। বরকনে কালকের ফ্লাইটেই আমেরিকা চলে যাবে। পাত্র এনআরআই। আজ রাত্রের মধ্যে ডেভেলপিং, প্রিন্টিং, এনলার্জমেন্ট সব করে ওদের ডেলিভারি দিতে পারলে মোটা বকশিস পাব। তা আমি বললাম, এখন আমার সময় নেই। ছোকরা বললে, আপনি স্যার ডার্ক রুমটা খুলে দিন, কোথায় কি আছে আমাকে দেখিয়ে দিন, আমি ঘন্টা 3-এর মধ্যে নিজেই সব করে নেব। আমি হেসে বলি, তুমি আমার ডার্ক রুমে গিয়ে কিছু হাতিয়ে নিলে আমি কি টের পাবো? ছোকরা নিকথায় তার ব্যাগ খুলে 2-2 ক্যামেরা বার করে আমার কাছে গচ্ছিত রাখল। বুঝতেই পারছেন, 2-2 ক্যামেরার যা দাম তার সমতুল্য কিছু নেই আমার সেই ডার্ক রুমে, মানে আলমারি বন্ধ অবস্থায় যা আছে তা বাদে। বাসু বাধা দিয়ে বললেন, বুঝলাম, এভাবেই আলাপ হলো, বিশ্বাস জন্মালো। কেমন? ইয়েস স্যার। ছোকরা কাজ জানে, কিন্তু ক্যাপিটাল নেই। নিজে দোকান খুলে বসার সঙ্গতি নেই। এদিকে আমার বয়স হয়েছে, ছোটাছুটি করতে পারি না। দোকানটা 2 পুরুষের। বাবার একটা পুরনো জাইস আইকন ক্যামেরাও আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কিন্তু তাতে অ্যাটাচড ফ্ল্যাশ বাল্বের ব্যবস্থা নেই। এমন মানধাতা আমলের ক্যামেরা নিয়ে কি আজকালকার দিনে ব্যবসা করা চলে? বঙ্কিম এখন সব কাজ করে। আমার পুরনো খদ্দের অনেক আছে, আমি অর্ডার এনে দিই আর বঙ্কিম দৌড়ঝাঁপ করে। দারুণ হাত ছোকরার, আমাকে কিছু করতেই দেয় না। এছাড়া আমায় ইলেকট্রিক বিল, টেলিফোনের বিল জমা দেওয়া, মানে যাবতীয় কাজও করে দেয়। বলছে পরের মাসে একটা স্টোভ আর ইকমিক কুকার কিনবে। টাকা আমিই দেব, তাহলে হোটেলের খাবার আর খেতে হবে না আমাদের দুজনকে। মামু আবার বাধা দিয়ে বললেন,
বঙ্কিমের পরিচয় আপনি বিস্তারিত দিয়েছেন, এবার আপনার সমস্যার কথাটা বলুন। উনি রাজি হলেন না, বললেন, তার আগে বলুন স্যার, আপনার অ্যাডভাইস নিলে আপনাকে কত কি দিতে হবে? আমি গরিব মানুষ, কাটা সিরিজের কিছু বই পড়ে আমার মনে হয়েছে হয়তো আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন, কিন্তু আপনার মতো লোকের সম্মান দক্ষিণা। বাসুমামু আবার বাধা দিয়ে বলেন, আপনি সে নিয়ে চিন্তা করবেন না হরিবাবু, আপনার গল্পটা আমার এমনই রহস্যঘন মনে হয়েছে যে আমি কোনো ফি নেব না, এবার শুরু করুন। উনি আবার ফিরে গেলেন ওর সেই রহস্যঘন কাহিনীতে। মাস 2 আগে বঙ্কিমি ওকে বিজ্ঞাপনটা এনে দেখায়, বলে, দেখুন স্যার, এই বিজ্ঞাপনটা পড়ে দেখুন, আমার তো মনে হচ্ছে আপনার ছপ্পর সৌভাগ্য এসে গেছে। এই চাকরিটা বাগাতে পারলে আপনার সব দুঃখ কষ্টের অবসান হবে। সপ্তাহে 950 টাকা, মানে মাসে প্রায় 4000 টাকার কাছাকাছি। আমরা তাহলে আর ইকমিক কুকারে যাব না, প্রেশার কুকারে একটা কিনব, ইনস্টলমেন্টে একটা ফ্রিজও কিনে ফেলতে পারি, কি বলেন? তা আমি বললাম, ব্যাপারটা কি? সব্রসংঘ সংঘের নামই শুনিনি আমি। বঙ্কিম স্বীকার করল সেও শোনেনি, তবে ওর মতে আমাদের মতো সর্বশুভ্র মানুষ সে খুব কমই দেখেছে। ব্যাপারটা খোঁজ নিয়ে দেখতে দোষ কি? মোট কথা, রবিবার সকালে ওরা বাসে চেপে চলে গেলেন ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছে ওরা তো তাজ্জব। কলকাতা শহরে যে এত অ্যালবিনো মানুষ আছে তা জানাই ছিল না। সবাই ভিড় করেছে চিহ্নিত বাড়িটার সামনে। নেহাত রবিবার, ওল্ড কোর্ট হাউসের অধিকাংশ দোকানে বন্ধ, হাইকোর্টেও ছুটি, না হলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। সিঁড়ির এক পাশ বেয়ে একদল সর্বশুভ্র মানুষ উপরে উঠে যাচ্ছে, অপর পাশ দিয়ে বিষণ্ণ যুদ্ধক্লান্ত ব্যর্থ সর্বশুভ্রের দল নেমে আসছে। কে ইন্টারভিউ নিচ্ছে, কি বিচার করছে, খোদায় মালুম, কিন্তু সুশৃঙ্খলভাবে এই ওঠানামার খেলা চলেছে। বঙ্কিম করিতকর্মা মানুষ, কনইয়ের গুতোয় কুণ্ডু মশাইয়ের চক্র বুহে প্রবেশের পথটা বানিয়ে ফেলল। হরিনাথবাবুর সিঁড়ির একটি ধাপে সামিল হলেন, তারপর গুস স্টেপে গুটি গুটি উত্তরপানায় চলতে লাগলেন। দারোয়ান বঙ্কিমকে লাইনে দাঁড়াতে দিল না, তার গাত্রবর্মের পাসপোর্ট না থাকায়। অবশেষে ইন্টারভিউ বোর্ডরুমে পৌঁছলেন। নাম ডাকাডাকির বালাই নেই, তবে দরজার সামনে তকমাটা একজন প্রহরী আছে। একটি একটি করে কর্মী প্রার্থীকে সে ঘরে ঢুকতে দিচ্ছে। ঘরের ও প্রান্তে বোধহয় একটি প্রস্থানদ্বার আছে, কারণ ঘরে সর্বশুভ্রের দল ক্রমাগত ঢুকেই যাচ্ছে, বার হয়ে আসছে না কেউ। পর্দা সরিয়ে দারোয়ান ভিতরটা দেখে নিয়ে হরিবাবুকে বললে, হরিবাবু শশাঙ্কচরণে ঘরে প্রবেশ করলেন। ছোট্ট ঘরটা, তার মাঝখানে একটা টেবিলের ও প্রান্তে বসে আছেন একজন সর্বশুভ্র ভদ্রলোক, কোট প্যান্ট টাই পরা। তার পাশে আর একজন ভদ্রলোক, তিনি কিন্তু অ্যালেবিনা নন। হরিবাবু হাত তুলে দুজনকে নমস্কার করলেন। প্লিজ সিট ডাউন। দরখাস্তটা দাখিল করে হরিবাবু বসলেন। কালোবাবু একটা খাতায় কি যেন লিখে নিলেন, ওর দরখাস্তটা ফাইলজাত করলেন। সর্বশুভ্র ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে এসে হরিবাবুকে ঘুরে ফিরে দেখলেন। হাতটা তুলে নিয়ে ভালো করে গাত্রবর্ণ পরীক্ষা করে মনে হলো তিনি সন্তুষ্ট হলেন। জানতে চাইলেন, আপনার বাড়িতে আর কে কে আছেন? হরিবাবু বললেন, আগে না, আর কেউ নেই, আমি একাই থাকি। ও, তার চাকরিটা পেলে আপনি কতদিন পরে যোগ দিতে পারবেন? হরিবাবু বললেন, কালই পারি, কিন্তু আমার কাজটা কি জাতের, কি করতে হবে আমাকে? বিশেষ কিছু নয়, কৃত্তিবাসী রামায়ণের একটা হাতে লেখা কপি বানানো। আপনার প্রেডিসেসর, মানে যিনি স্বর্গত হওয়ায় এই ভ্যাকেন্সিটা হয়েছে, তিনি বোধহয় আদিকাণ্ডটা শেষ করে গেছেন। আপনাকে অযোধ্যাকাণ্ড থেকে শুরু করতে হবে। কাগজ আমরা দেব, কলম আপনার নিজের। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 2টো এই ঘরে বসে কপি করে যাবেন। 2টোর সময় আমি বা আমার লোক এলে তার হাতে জমা দিবেন, ব্যাস, আর কিছু নয়। হরিবাবু বললেন, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এ কাজে কার কী লাভ হবে?
আর সেই জন্য মাসে মাসে আপনারা কেন একজন লোককে প্রায় 4,000 টাকা মাইনে দিবেন? ভদ্রলোক বললেন, আমি এই সর্বশুভ্র সংঘের কলকাতা শাখার সচিব। আমার নাম গঙ্গারাম হোর। আপনাকে সব কথাই বুঝিয়ে দেব, কিন্তু আপনাকে চাকরিটা দিলে আপনি কি গ্রহণ করতে স্বীকৃত? হরিবাবু বললেন, সেটা নির্ভর করছে আপনার ব্যাখ্যার উপর। দৈনিক 4 ঘন্টা লেখা কপি করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু কেন এই কাজ করছি তা না জেনে কেমন করে স্বীকার করি? আপনি কি অলকিন্তু জানা মশাইয়ের কথা জানেন কিছু, যিনি আমাদের সংঘগুরু? আগে না, শুনুন তবে। হরিবাবু শুনলেন। অলকিন্তু জানা ছিলেন কলকাতারই ছেলে, পড়াশোনায় ভালো, সুন্দর স্বাস্থ্য, কিন্তু অ্যালবিনো হওয়ায় কলকাতায় তিনি বিয়ে থা করতে পারেননি, সংসার পাততে পারেননি। জাহাজের খালাসির চাকরি নিয়ে আমেরিকা পাড়ি দেন। সেখানে নানান ব্যবসা করে শেষে কোটিপতি হয়ে যান। সংসার তিনি আদৌ করেননি। মৃত্যুকালে তার কোনো ওয়ারিশ ছিল না। তিনি একটি ট্রাস্ট গঠন করে তার সমস্ত সম্পত্তি এই সর্বশুভ্র সংঘকে দিয়ে যান। তার মতে অ্যালবিনো হয়ে জন্মানো কোনো পাপ কাজ নয়, কারো হাতেও সেটা নেই। এই যেন সেই দ্বিজেন্দ্রলালের গান, পারত জন্ম নাকো বিশুদ্ধবারের বারবেলায়। আরে বাবা, জন্মানো কি কারো নিজের হাতে? তাই সংঘগুরু এই ব্যবস্থা করে গেছেন, অ্যালবিনো জাতকে তিনি সাহায্য করে যাবেন। তবে ভিক্ষায়ং নৈব নৈব চ, তাদের কোনো কিছু সৎ কাজ করে অর্থটা উপার্জন করতে হবে। রামায়ণ কপি করা সৎ কাজ, তাই এই ব্যবস্থা। হরিবাবু বললেন, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। আমি স্বীকৃত। আপনি কিন্তু প্রথম 1 মাস কোনো ছুটি চাইতে পারবেন না, রোববারেও নয়। এই হচ্ছে চাকরির শর্ত। তারপর আমাদের সংঘের অনুমোদিত সার্ভিস রুলস মোতাবেক ছুটি পাবেন, ইনক্রিমেন্ট পাবেন, পূজার বোনাসও পাবেন। কুণ্ডুমশাই মুন্ডু নেড়ে বললেন, তাই সই। হৌরমশাই এবার তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে করমর্দন করে বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার কুণ্ডু, ইউ আর সিলেক্টেড। আপনি এই কাগজখানায় সই করে দিন। আমরা এটা হেড অফিসে আমেরিকায় পাঠিয়ে দেব। মাসখানেকের মধ্যে আপনার এই টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে আসবে, পাকা নিয়োগপত্র পাবেন। কিন্তু আপনি কি কাল থেকেই কাজে যোগ দিতে চান, নাকি 2-4 দিন বাদে? কুণ্ডু বললেন, কালই কেন নয়, দৈনিক 137 টাকা ছাড়ব কেন? তাহলে কাল সকাল 10টায় এখানে এসে যাবেন। রাম সিং থাকবে, আপনাকে দরজা খুলে দেবে, কাগজের যোগান দেবে, পরামর্শ খাটবে। সকাল 10টা থেকে বেলা 2টো। হরিবাবু দারোয়ানের দিকে চোখ তুলে চাইলেন। সে সসম্ভ্রমে নত হয়ে সালাম জানালো। চাকরি পাকা করে নিচে নেমে এসে দেখলেন সর্বশুভ্রের ভিড় অনেক পাতলা হয়ে গেছে। রাম সিং ইতিমধ্যে তাদের শুনিয়ে দিয়ে গেছে, এক সফেদ বাবু কো নকরি মিল গেয়া, আপ লোক আপনা আপনা কাম মে যাইয়ে। বঙ্কিম তো আহ্লাদে আটখানা। বলে, চলুন স্যার, মিষ্টিমুখ করিয়ে দিন। কুণ্ডুমশাই বললেন, দেব হে দেব, তবে না আচালে বিশ্বাস নেই। প্রথম হপ্তার মাইনেটা আগে হাতে পাই। তা পেলেন। 7 দিনের মাথায় হৌরমশাই নিজে এসে করকরের নোট গুনে গুনে 950 টাকা দিয়ে রসিদ এবং কাগজের বান্ডিলগুলো সংগ্রহ করে নিয়ে গেলেন। দারোয়ান প্রতিদিন 10টায় হাজিরা দেয়। কুণ্ডুবাবু চাইলে পান, সিগারেট, চায়ের যোগান দেয়। বেলা 2টো বাজলে ফ্যান আলোয় সুইচ অফ করে ঘরে তালা দেয়, সালাম করে বিদায় নেয়। 5টি সপ্তাহ নির্বিঘ্নে কাটল। অযোধ্যা কাণ্ড নয়, কুণ্ডুমশাইকে শুরু করতে হয়েছিল কিষ্কিন্ধা কাণ্ড থেকে। ওর পূর্ববর্তী করণিক যতদূর কপি করেছেন তার নির্দেশ ছিল রামায়ণ ফাইলে। গোল বাঁধল গত সোমবার। কুণ্ডুমশাই অফিসে এসে দেখলেন রাম সিং অনুপস্থিত, ঘর তালা বন্ধ, আর একটি পিসবোর্ড সেলোটেপ দিয়ে দরজায় আটকানো। তাতে লেখা, সর্বশুভ্র সংঘের এই অফিস স্থানান্তরিত করা হইয়াছে, সংঘ সচিবের সহিত যোগাযোগ করুন। কুণ্ডুমশাই তো আকাশ থেকে পড়েন। সংঘ সচিবের ঠিকানা বা টেলিফোন নম্বর তার জানা নেই। নিয়োগপত্রে এই বাড়ির ঠিকানায় শুধু লেখা আছে। উনি আশপাশের 2-4টি খুপড়িতে খোঁজ খবর করে কোনো সন্ধান পেলেন না। সর্বশুভ্র সংঘ অফিসের নামই কেউ শোনেনি। তবে হ্যাঁ, একজন সর্বাঙ্গে সেতিওয়ালা লোককে অনেকেই ওই 13 নম্বর চেম্বারে যাতায়াত করতে দেখেছে, কুণ্ডুবাবু ছাড়া আরেকজনকে। তিনি কেন আসতেন, কি নাম, এসব কেউই কিছু জানে না। তাদের ইন্টারভিউটা হয়েছিল রবিবারে। সেদিন পাড়াটা ছিল শুনশান, কেউ কিছুই জানতে পারেনি।
কি করবেন স্থির করতে পারলেন না। বোকা হয়ে ফিরে এলেন বাড়িতে। বঙ্কিম সব কথা শুনে ক্ষেপে আগুন। বলে, মামদোবাজি নাকি? আপনি ভালো মানুষ বলে খোঁজখবর নিতে পারলেন না। আসুন তো আমার সাথে, চলুন তো দেখি। আবার দুজনে বাসে করে ফিরে গেলেন হাইকোর্ট পাড়ায়। বঙ্কিম করিতকর্মা ছেলে। খুঁজে খুঁজে ওই বাড়ির ম্যানেজার বা কেয়ারটেকারের পাত্তা পেল। যাকে সবাই ভাড়া দেয় সেই মনিমজিকে। তার গদি 4 তলায়। অবাঙ্গালি। তিনিও অবাক হলেন। বলেন, সর্বশুভ্র সঙ্গ, अजीब बात, मैंने कभी नहीं सुना वो नाम, और कोई गंगाराम जी को भी मैं नहीं पहचानता। বঙ্কিম বলে, আপনার মোকামের 3 তলায় 13 নম্বর ঘরের ভাড়াটের নাম গঙ্গারাম হোর নয়? এরই মতো সাদা চামড়া, সাদা চুল, সাদা ভুরু। अब समझा, लेकिन वो तो है प्रोफेसर घोष साहब। বুঝিয়ে বললেন, কুণ্ডুমশাইয়ের মতো বিলকুল সফেদ চামড়ার এক ভদ্রলোক 3 মাসের আগাম কিরিয়া দিয়ে ওই 13 নম্বর ঘরখানা ভাড়া নিয়েছিলেন। তিনি হচ্ছেন প্রফেসর গণেশ ঘোষ। রোজ সন্ধ্যাবেলা তার টিউটোরিয়াল ক্লাস বসত। 5-7 জন যুবক সমবেত হতো। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা রুদ্ধদ্বার কক্ষে পরিলিখি হতো। বঙ্কিম বলে, লেকিন দিনের বেলা সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত সেখানে কেয়া হতা থা? ছুচোর কীর্তন। ছুচোর কীর্তন কথাটা মনিমজির মালুম হলো না। বললেন, मैं नहीं जानता जी। তবে সেই প্রফেসর ঘোষ ঘরখানা ছেড়ে দেবার আগে তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে গেছেন, ফরওয়ার্ডিং অ্যাড্রেস হিসেবে, অর্থাৎ কোনো চিঠি এলে যাতে রিডাইরেক্ট করা যায়। কার্ডখানা মনিমজি দেখালেন। প্রফেসর গণেশচন্দ্র ঘোষ, MA PhD, 13/2 চক্রবেরিয়া রোড, নর্থ কলকাতা 20। ফোন 24758464। বঙ্কিম কুণ্ডুবাবুকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলো। একটা পাবলিক টেলিফোন বুথ থেকে ফোন করে জানল, কার্ডে লেখা নম্বরের বাড়িতে যারা থাকেন তারা কেউ গণেশ ঘোষকে চেনেন না। নাছরবান্দা বঙ্কিম এবার ট্যাক্সিতে কুণ্ডুমশাইকে তুলে নিয়ে ভবানীপুরে নিয়ে এলো। অনেক সন্ধান করে দেখা গেল ওই রাস্তায় 13 নম্বর বাড়ি আছে, 13/1 আছে, কিন্তু 13/2 চিহ্নিত কোনো বাড়ি নেই। 13/1 পর 14। তাছাড়া সে পাড়ায় প্রফেসর গণেশ ঘোষকে কেউ চেনে না। তা কলকাতা শহরে কে কার খবর রাখে? কিন্তু পাড়ার রাস্তা দিয়ে কোনো সর্বশুভ্র অ্যালবিনো মানুষ যাতায়াত করলে তার অস্তিত্বটা কি গোপন রাখা যায়? বঙ্কিম বুঝতে পারে সেই ভদ্রলোক খোদায় মালুম তিনি গঙ্গারাম না গণেশ এ পাড়ায় কোনোদিন পদার্পণ করেননি। তাহলে কাহিনী আদ্যন্ত শুনে আমি কুণ্ডুবাবুকে বললাম, কিন্তু আপনার সমস্যাটা কি? কোনোভাবেই কেউ তো আপনার কিছু ক্ষতি করেনি। সর্বশুভ্র সঙ্গ বাস্তবে থাক বা না থাক, আপনাকে ওরা 1.5 মাসে প্রায় 6,000 টাকা মাহিনা দিয়েছে, নামমাত্র পরিশ্রমে। তাছাড়া হয়তো আপনার কিছু পুণ্য সঞ্চয়ও হয়েছে। সপ্তাহে 7 দিনই রামায়ণ পাঠ করেছেন, কপি করেছেন। এতে আপনার ক্ষতিটা কোথায়? বাহ, আমার এমন সুন্দর চাকরিটা নট হয়ে গেল, আর আপনি বলছেন ক্ষতিটা কোথায়? বাসুমামু বাধা দিয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন মিস্টার কুণ্ডু। ব্যাপারটা ছেলে খেলা নয়, নিতান্ত সিরিয়াস। আপনি কিঞ্চিন্ধা কাণ্ড কপি করেছিলেন বটে, কিন্তু কলকাতা শহরটা কিংকিন্ধা রাজ্যে নয়। এখানে কেউ হয়তো বাদরামও করে না, করবে না। সংঘগুরু অল কিন্তু জানা, বাস্তবে অলি কিন্তু অজানা। কিন্তু কার মাথা থেকে তিনি পয়দা হলেন, কেন হলেন? কয়েকজন লোক এমন সুচারু পদ্ধতিতে কি উদ্দেশ্যে 5, 7, 10,000 টাকা লোকসান দিয়ে রাতারাতি কর্পূর হয়ে গেল? ইটস নো জোক। বলুন তো স্যার, মাসান্তে নগদ প্রায় 4,000 টাকার চাকরিটা কর্পূর হয়ে গেল, আর উনি বলছেন এতে আপনার ক্ষতিটা কোথায়? বাসুমামু জানতে চাইলেন, কোনো ক্লায়েন্টে যখন এক্সপোজড রিল জমা দেয় তখন আপনি নিশ্চয়ই একটা রসিদ দেন, তাই নয়? কুণ্ডুবাবু বললেন, এই তো দেখুন না স্যার, ছাপানো রসিদ বই আমার সঙ্গেই আছে। কোটের পকেট থেকে একটা রসিদ বই বার করে দেখালেন। রসিদে ছাপা হরফে দোকানের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আর একটা ক্রমিক সিরিয়াল। মামু বললেন, আজ শনিবার,
আপনি গত বৃহস্পতিবারের তারিখে আমাকে একটা রসিদ লিখে দিন তো, যেন আমি আপনাকে একটা এক্সপোজড রিল ডেভেলপ করতে দিয়েছি। 120 সাইজের রিল, 1 কপি করে হাফ সাইজ প্রিন্ট সহ। ডেট অফ ডেলিভারি শনিবার, অর্থাৎ আজ। কুণ্ডুমশাই প্রথমে অবাক হয়ে বললেন, তাতে কি হবে? তারপরই সামলে নিয়ে বললেন, সরি স্যার, আপনার প্ল্যান প্রোগ্রাম প্রথমটা বোঝা যায় না, কাটা সিরিজের বইতে দেখেছি। কুণ্ডুমশাই রসিদটা কেটে দিলেন। মামু বললেন, দেবদ্বিজে ভক্তি আছে? কুণ্ডুমশাই এবারও প্রশ্নের ধরতাইটা ধরতে পারেন না, বোকার মতো তাকিয়ে থাকেন। মামু বলেন, আপনার সমস্ত অভিজ্ঞতাটা দুবার শুনে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হয়তো সেই উদ্দেশ্য নিয়েই একজন অ্যান্টি সোশ্যাল আপনাকে দিয়ে কিনচিন্ধা নাচ নাচিয়েছে। সেই অনুমানটা সঠিক কিনা আমি যাচাই করতে আপনার দোকানে এখনই একবার যাব, বঙ্কিমের সঙ্গে দেখা করব একান্তে। ফলে আপনি এখন বাড়ি যাবেন না। আপনি যে আমার কাছে এসেছিলেন সেটা ওকে বলবেন না, সোজা দক্ষিণেশ্বরে চলে যান। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বেলা 3টে নাগাদ বাড়ি ফিরবেন, বুঝেছেন? আগে হ্যাঁ, এ তো সোজা কথা। বঙ্কিমকে এখন বাড়িতে পাবো তো? আগে হ্যাঁ, পাবেন। সে রান্নাবান্না করছে। সদর দরজায় একটাই চাবি, সেটা আমার ট্যাকে। ডার্ক রুমের চাবি শুধু ওর কাছে, ফলে সে বাড়িতেই আছে, বেরোতে পারবে না। ঠিক আছে, তাহলে দুর্গা দুর্গা, কালী কালী বলে আপনি দক্ষিণেশ্বর পানে রওনা দিন। বাধ্য হয়ে আমাকে ফিয়ার গাড়িটা নিয়ে বার হতে হলো, বাসু মামুকে নিয়ে। কোথায় যাচ্ছি এইমাত্র শুনেছি, কেন যাচ্ছি সেটা জানি না। গোয়েন্দাদের এই এক ঢং, মাঝে মাঝে তারা নিজেদের মধ্যে বোধ হয়ে যান, কিছু জানতে চাইলে বেজার হন। শার্লক হোমস, এরকুল পোয়ারো, ব্যোমকেশ, ফেলুদা সবারই এই এক বদভ্যাস, দেখ না দেখ, ধ্যানস্থ। কিন্তু একটা কথা, রহস্যের যতটা আমি জানি, বাসুমামুও ঠিক ততটাই জানেন, একটু বেশি নয়। তাহলে আমি কেন এমন অথৈ জলে হাবুডুবু খাচ্ছি, আর উনি একটা সূত্র খুঁজে পেয়ে কাজ শুরু করে দিলেন? আমি শুধু ভয়ে ভয়ে একবার জানতে চেয়েছিলাম, কিছু আন্দাজ করতে পারলেন মামু? পাইপটা ধরাতে ধরাতে উনি বললেন, এখনো এটা আন্দাজের পর্যায়েই আছে, যেহেতু সমস্ত ক্লুগুলো ওই একই পথের ইঙ্গিত দিচ্ছে। ক্লু? কোথায় ক্লু? আমার তো একটাও নজরে পড়েনি, সবটাই তো কিষ্কিন্ধ্যা কাণ্ড। মামুর নির্দেশ মতো যদুবাবুর বাজারের কাছাকাছি এসে যখন পৌঁছলাম তখন বেলা 12টা। এবিসি ব্যাংকের কাছাকাছি গাড়িটা পার্ক করে দুজনে নেমে এলাম। মামুর বয়স 80 ছুঁই ছুঁই, কিন্তু অদ্ভুত শরীরের বাঁধনি, যোগাসন করা পেটানো মেদবর্জিত শরীর, মেরুদণ্ড সোজা করে হাঁটেন, কখনো লাঠি ব্যবহার করেন না। অথচ আজ দেখি উনি গাড়িতে উঠলেন একটা শৌখিন হাতির দাঁতের মৌটওয়ালা ছড়ি হাতে। যদুবাবুর বাজারের কাছে গাড়ি থেকে নেমে লাঠি ঠুকঠুক করতে করতে রীতিমতো কুজো হয়ে ফুটপাতে উঠে গেলেন। আমি গাড়ি লক করে ওর কাছে এগিয়ে এসে জানতে চাইলাম, মাজায় কি একটা ফিক ব্যথা হয়েছে? উনি ফিক করে হেসে বললেন, না তো। তবে এমন কুজো হয়ে আসছেন কেন? তুমি গিরিশ মহাপাত্রকে চেনো? গিরিশ মহাপাত্র? নামটা কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু ধরতে পারছি না। মামু বললেন, গিরিশবাবুর 2 হাতই সমান চলত। ডান বা 2 হাতে ঢিল ছুঁড়ে তিনি আম পাড়তে পারতেন। এতক্ষণে মনে পড়েছে পথের দাবির সব্যসাচী। মামু বললেন, রেঙ্গুনের একটি বিশেষ অঞ্চলে তিনি কেন খুঁড়িয়ে চলতেন জানো? বললাম, জানি। কিন্তু যদুবাবুর বাজারের মানুষজন কি আপনাকে লাঠি ঠুকঠুক করে থুত্থুরো বুড়ো হিসেবে চেনে? না, চেনে না। তবে আমার এই আচরণে নিশ্চয়ই একটি অর্থ আছে। এটাও কিন্তু একটা ক্লু। ভেবে দেখো, ধরো তো আমার বা হাতটা।
এবিসি ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে ঠিকই বলেছিলেন কুণ্ডুমশাই। ওর বাড়িতে পৌঁছাতে 1.5 মিনিট লাগার কথা। তবে অথর্ব বৃদ্ধের অভিনয় মতো বাসুমামুকে নিয়ে সে বাড়ি পৌঁছাতে আমাদের পুরো 3 মিনিট লাগলো। বাইরে কোনো কলবেল নেই। ফটোগ্রাফির দোকানের সাইনবোর্ডটা ঠিক আছে। জোরে জোরে বেশ কয়েকবার কড়া নাড়তে হলো। অনেকক্ষণ পর ভিতরে হুড়কো খোলার শব্দ। দরজা খুলে গেল। খোলা দরজার ফ্রেমে যে লোকটা এসে দাঁড়ালো সে নিঃসন্দেহে বঙ্কিম রায়। জানতে চাইল, কে চাই? কুণ্ডু মশাই আছেন? বাসুমামুর সরল প্রশ্ন। জবাবটা জানাই ছিল। তিনি কখন ফিরবেন সেটা বঙ্কিম বলতে পারল না। তবে ওই সঙ্গে প্রশ্ন করল, কেন খুঁজছেন তাকে? পকেট হাতড়ে একটা রসিদ বার করে মামু বললেন, একটা রিল ডেভেলপ করতে দিয়েছিলাম, আজই ডেলিভারির ডেট। কাজটা হয়েছে কি? বঙ্কিম হাত বাড়িয়ে কাগজটা নিল। বলল, একটু অপেক্ষা করুন, আমি খুঁজে দেখছি। সে ভিতরের দিকে পা বাড়াবার উদ্যোগ করতেই মামু আবার বললেন, এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারো ভাই? ছেলেটি চটপট জবাবে বলল, পারি। ফ্রিজের জল? না না, অত ঠান্ডা নয়, তবে কাঁসার গ্লাসে এনো না যেন, অনেক সময় তাতে আষ্টে গন্ধ লেগে থাকে। আমি আবার নিরামিষ খাই তো, গলা দিয়ে আষ্টে জল নামতে চায় না। ছেলেটি বললে, কাচের গ্লাস তো নেই, স্টেনলেস স্টিলের গ্লাস হলে চলবে? বাসুমামু বললেন, কি দরকার? আমার ব্যাগে কাচের গ্লাস আছে, রস বার করে দেই। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো ভাই? বঙ্কিম সপ্রতিভের মতো বললে, কি যে বলেন দাদু, আমি তো আপনার নাতির বয়সী। মামুর ব্যাগের মধ্যে যে ঝকঝকে একটা ইয়ারা কাচের গ্লাস ছিল তাও আমার অজানা। তবে এবারের উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পেরেছি। কিন্তু তার কি কোনো প্রয়োজন ছিল? বঙ্কিমকে সন্দেহ করার কোনো হেতু নেই। তার অপরাধের মধ্যে সে চৌখস, কাজের ছেলে। আর হ্যাঁ, সেই বর্তমান পত্রিকার বিজ্ঞাপনটা কুণ্ডুবাবুকে প্রথম এনে দেখায়। সেটা তো নিতান্ত ঘটনাচক্রেও হতে পারে। তাই জন্য এভাবে কায়দা করে বঙ্কিমের আঙ্গুলের ছাপ সংগ্রহ করার কোনো মানে হয়? বাসুমামুর সবেতেই বাড়াবাড়ি। ওর বাধা বলি, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো ফর্মুলা অব অ্যাটম বম্ব। অল্প পরে বঙ্কিম সেই ঝকঝকে গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এলো। মামু তা ঢকঢক করে গিলে তোয়ালে জড়িয়ে আবার ব্যাগে পড়লেন। প্রত্যাশিতভাবেই বঙ্কিম সেই কাগজের নম্বর মিলিয়ে কোনো ফটোর এনভেলাপ খুঁজে পেল না। মামু বললেন, আমার বরাত। ঠিক আছে, পরে এসে খোঁজ করব। কাল তো রোববার, পরশু আসব। আমরা ঘর ছেড়ে পথে নামতেই বঙ্কিম দরজাটা দ্রাম করে বন্ধ করে দিল। আমরা বড় রাস্তার দিকে ফিরে চলি। হঠাৎ মামু বললেন, কৌশিক, ওই পাঁচিলে একটা ভাঙা ইটের ফোকর রয়েছে, ওইখানে ঠ্যাং রেখে উকি মেরে ভিতরটা একবার দেখো তো। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। কুণ্ডুবাবুর বাড়িটা বড় রাস্তার সামনের দিকের ব্যাংকের একেবারে লাগোয়া। মানে এই বাড়ির পূর্ব দিকের পাঁচিল আর ব্যাংকের পশ্চিম প্রান্তের পাঁচিল হচ্ছে কমনওয়াল। তার ওপাশে একটা পূব পশ্চিম লম্বা খুব সরু কানাগলি, ফুট 4 চওড়া। সম্ভবত কর্পোরেশনের আইন মোতাবেক ফাঁক রাখা হয়েছে। উনি আমাকে দেখতে বলছেন সেখানে কি আছে। আচ্ছা, তোমরাই বলো, কি থাকতে পারে সেখানে? হারানো মানিক, না অ্যাটম বোমা বানানোর ফর্মুলা? সে কথাই বলি, ওখানে আবার কি থাকবে? ছাইপাশ, কাঁঠালের ভুতি, ডাবের খোলা, আদলা ইট। আর কি থাকবে বলে আশা করছেন আপনি? মরা বেড়ালের ছানা? না, মানে আমি দেখতে চাইছি ওই গলিতে জমির লেভেল কি এই রাস্তার যে উঁচুতে না নিচুতে। আমি বললাম, কেন, আপনি কি এখানে ড্রেন বানানোর কন্ট্রাক্ট পেয়েছেন কর্পোরেশন থেকে?
ঠিক তখনই দুজন লোক ঢুকে পড়ল গলিতে। তাদের পিছন পিছন একজোড়া রাস্তার নেড়ি কুত্তা। মামু বললেন, ঠিক আছে, দেখতে হবে না, দেরি হয়ে গেছে। এখন পাঁচিলে পা দিয়ে দেখতে গেলে কুকুরে কামড়ে দেবে। এসো, গাড়িতে যাওয়া যাক। গাড়িতে উঠে জিজ্ঞেস করলাম, পাঁচিলের ওপাশে কি দেখতে চাইছিলেন বলুন তো? উনি বললেন, সে কথা থাক, তুমি বরং বলো তো, এক নজরে বঙ্কিমের কি দেখলে? কি আবার দেখব? বঙ্কিম ঠিক বঙ্কিমের মতো দেখতে, তাই দেখলাম। কি কি নজর করেছো তুমি? বয়স 30-32, হাইট 5 ফুট 6 বা 7, ওজন 60 কেজি হবে, রং কালো, চশমা নেই, গোঁফদাড়ি নেই, গায়ে স্যান্ডো গেঞ্জি আর পরনে ময়লা পায়জামা। কেন, আপনি কি তার বেশি কিছু দেখেছেন? মামু বললেন, দুটো আসল জিনিসই তুমি লক্ষ্য করনি। ওর স্যান্ডো গেঞ্জিটা ভেজা ছিল, আর ওর পায়জামায় হাঁটুর কাছাটা। হাঁটুর কাছটায় কি? ছেঁড়া? সেলাই করা? তাপ্পি মারা? না, ময়লা লেগেছিল। ছিল তো ছিল, সেই জন্য ওর আঙ্গুলের ছাপ সংগ্রহ করার কোনো মানে হয় না। মামু হাসতে হাসতে বললেন, এই তো বুদ্ধি খুলেছে। কে বলে সুকৌশলী কৌশল জানে না? সুকৌশলীর মাথায় ঘিলু নেই। কিন্তু কি কাণ্ড হয়েছে জানো কৌশিক? গ্লাসে ওর আঙ্গুলের কোনো চাপই পড়েনি। বঙ্কিম ছোকরা আমার চেয়েও খলিফা। গামছা দিয়ে মুছে গ্লাসটায় জল ভরেছে, তারপর গামছা জড়ানো হাতে বসিয়েছে একটা কাজ করার ডিশের উপর। ডিশ ধরে নিয়ে এসেছে। বিচ্ছু ছেলে। আপনি কি করে বুঝলেন যে ও গামছা দিয়ে মুছে নিয়েছিল গ্লাসটা? কি করে বুঝলাম সে কথা থাক, কিন্তু ও যখন ডিশের ওপর গ্লাসটা জলটা নিয়ে এলো, তখনই কিন্তু আমার অঙ্কের শেষ স্টেপটা আমি কষে ফেলেছি। দ্য প্রবলেম ইজ ফাইনালি সলভড। তা কেমন করে? আপনি বলতে চান সব সমস্যার সমাধান হয়ে গেছে? সব সমস্যার? এক্স্যাক্টলি। সর্বশুভ্র সঙ্গ সংক্রান্ত সব কয়টি কণ্টক সম্মুখে উৎপাটিত হয়েছে। মাথায় কিঞ্চিত ঘিলু থাকলে সেটা তুমিও বুঝতে পারতি। স্বীকার করছি, অকুণ্ঠভাবে স্বীকার করছি, আমি কিছুই বুঝিনি। তোমরা বুঝেছ? সব সমস্যার সমাধান হয়েছে? তা যদি হয়ে থাকে তাহলে এখানে একটা পেজ মার্ক দাও। গল্পটা আর পড়তে হবে না। আমাকে সব কিছু বুঝিয়ে বলো দেখিন। এ পর্যন্ত যা যা বলা হয়েছে সেই সূত্র ধরে সব কটা সমস্যার সমাধান একটা কাগজে লিখে ফেলো। 1. কারা, কেন 8-10 হাজার টাকা জলে দিয়ে কুণ্ডুবাবুকে দিয়ে অমন কিষ্কিন্ধ্যা নাচ নাচালো? 2. বাসুমামু কেন গিরিশ মহাপাত্রের ঢঙে খোঁড়াতে শুরু করলেন? 3. কেন বঙ্কিমের গেঞ্জি ভেজা থাকা অথবা পায়জামার দুহাঁটুতে ময়লা লেগে থাকা সমাধানের ইঙ্গিত দিল? 4. মামু কেন ওই কানাগলির ভিতর কি আছে তা আমাকে দেখতে বলেছিলেন? ওই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি খুঁজে পেয়ে থাকো, তাহলে দিদি ভাই দাদা ভাইয়ের দল, এই বুড়ো মানুষটার একটা উপদেশ শোনো। গোয়েন্দা গল্প আর তোমাকে পড়তে হবে না, ফালতু সময় নষ্ট। তার চেয়ে বরং এখন থেকে গোয়েন্দা গল্প লিখতে শুরু করে দাও। কি জানো, বাংলা কিশোর সাহিত্যে ভালো গোয়েন্দা গল্পের বড় অভাব। ডিসম ডিসম মারপিটের রহস্য কাহিনী নয়, বুদ্ধির বিচারে খাঁটি স্মার্ট গোয়েন্দা কাহিনী। সেই শনিবারই রাত তখন 10:30। এবিসি ব্যাংকের পাশেই একটা নামকরা সিনেমা হাউস, সেখানে এখন নাইট শো সিনেমা চলছে। বাসুমামুর নির্দেশ মতো ব্যাংক থেকে প্রায় 50 মিটার দূরত্বে একটা মারুতি সুজুকি গাড়ির পিছনে আমাদের ফিয়াট গাড়িটা পার্ক করলাম। মামুর নির্দেশ মতোই এবেলা আমার হিপ পকেটে একটা লোডেড রিভলভার। মামুও, আমি জানি, তার পকেটে নিয়ে এসেছেন ছোট্ট একটা পিস্তল। এবেলা তিনি সোজা হয়ে হাঁটছেন, লাঠির দরকার হচ্ছে না। আমরা গাড়ি থেকে নামতেই অন্ধকার ভেদ করে এগিয়ে এলো একজন পুলিশ অফিসার, র্যাঙ্কে বোধহয় ইন্সপেক্টর। বললে, গুড ইভিনিং স্যার, ওরা ব্যাংকের ভিতর ম্যানেজারের ঘরে বসে আছেন, আসুন আপনারা।
ব্যাংকের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যেতেই সশস্ত্র দ্বারপাল স্যালুট করল। কোলাপসেবল গেটটা একটু খুলে দিল। ভিতরে কোথাও আলো জ্বলছে না, কিন্তু সার্জেন্ট একটা টর্চের আলোয় আমাদের পৌঁছে দিল ম্যানেজার সাহেবের ঘরে। সে ঘরেও আলো পাখা চালু নেই, তবে এয়ার কন্ডিশনটা চলছে। রাস্তার আলো জানলার ভিতর দিয়ে আসায় ঘরটা বেশ আলো আধারী। ঘরে ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন 3 জন। ম্যানেজারের চেয়ারে বসে আছেন মিস্টার ভার্গব। তার সঙ্গে দুপুরে অনেক কথা বলে গিয়েছিলেন বাসু মামু আমার উপস্থিতিতেই। তার ডান দিকের যিনি বসে আছেন তিনিও আমার পরিচিত, ক্যালকাটা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চ নিখিল দাস। মামুর গুণগ্রাহী ও স্নেহধন্য। আর ম্যানেজারের বাঁ পাশে আমাদের পরিচিত একজন বৃদ্ধ। ভার্গব সাহেবই পরিচয় করিয়ে দিলেন। উনি হচ্ছেন ডক্টর ওয়াই রামস্বামী, এবিসি ব্যাংকের একজন ডিরেক্টর, কলকাতারই বাসিন্দা। বাসু সাহেবের সঙ্গে করমর্দন করে তিনি ইংরেজিতে বললেন, আপনার নাম আমি অনেকবার শুনেছি ব্যারিস্টার সাহেব, চাক্ষুষ দেখা হলো আজ। আপনার নানান কীর্তি কাহিনীও আমার জানা, তাই ভার্গব মারফত আহ্বান পেয়েই রিভলভার পকেটে ছুটে এসেছি। কিন্তু কি ব্যাপার বলুন তো? বাসু বলেন, বলছি, তার আগে সমঝে নেই যে আমার নির্দেশ মতো সব ব্যবস্থা ঠিক হয়েছে কিনা। নিখিল, তুমি ও মুখটা সুরক্ষিত করার ব্যবস্থা করেছ তো? নিখিল দাস বলে, ইয়েস স্যার। 1-3 সতীশ পতিতুণ্ড লেনের পাশেই আছে একটা কানাগলি, ফুট 4 চওড়া, পাঁচিল দিয়ে আড়াল করা। সেখানে লুকিয়ে আছে 2 জন সার্জেন্ট আর একজন কনস্টেবল। ও বাড়ি থেকে কাউকে ছুটে পালাতে দেখলেই ধরতে হবে। প্রয়োজনে গুলি করার অর্ডারও দেওয়া আছে। এছাড়া বড় রাস্তার মোড়েও আছে আমার জিপটা, তাতেও আছে একজন শার্প শুটার। বাসু বললেন, গুড। আর আমি যে একজন মাসলম্যান চেয়েছিলাম। নিখিল জবাব দিল না। নেপথ্যের দিকে তাকিয়ে হাঁক পারল, ভীম সিং। তৎক্ষণাৎ অন্ধকার থেকে আধা আলোয় এগিয়ে এলো একটি দানব মূর্তি। উচ্চতায় 6 ফুট 3 ইঞ্চি হবেই। সেই অনুপাতে চওড়া আর হাতের কবজি। লোকটার পরনে পুলিশের পোশাক। সে সসম্ভ্রমে স্যালুট করল। বাসু মামু তাকে প্রশ্ন করলেন, তুমি কি আগে বক্সিং লড়তে? লোকটা লজ্জা পেয়ে বললে, নেই স্যার, ফ্রিস্টাইল কুস্তি। দারা সিং থে মেরা গুরুজি। নিখিল দাস বলে, ও বর্তমানে ক্যালকাটা পুলিশের কুস্তি চ্যাম্পিয়ন। কখন বদমাসটাকে পাকড়াতে হবে তা তোমাকে বুঝিয়ে দিয়েছেন তো কমিশনার সাহেব? জি ঠিক है, अब तुम जा सकते हो। রামস্বামী জানতে চান, এবার বুঝিয়ে বলুন স্যার, এই রাধে ভোর অর্থ কি? কোথায় কোন বদমাসটাকে পাকড়াবে ভীম সিং? মামু নিখিল বাবুকে বলেন, কুন্ডু মশাইয়ের অভিজ্ঞতার কথা ওকে এখনো বলেননি। নিখিল জবাব দেবার আগেই রামস্বামী বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ বলেছেন, ইন ডিটেলস। কিন্তু কোন এক পতিতুণ্ড সেকেন্ড বাই লেনের একজন লোককে কারা বাদর নাচ নাচিয়েছে বলে আমার আপনার মতো সজ্জনকে কেন এইভাবে রাত জাগতে হবে? বাসু প্রতি প্রশ্ন করেন, ওই 1-3 সতীশ পতিতুণ্ড সেকেন্ড বাই লেন বাড়িটা কোথায় জানেন? এক্স্যাক্ট লোকেশনটা জানি না। ভার্গব বলল, ব্যাংকের পাশে যে বড় রাস্তা আছে সেখান দিয়ে গেলে ফার্স্ট লেফট হ্যান্ড লেনটাই হচ্ছে সেই রাস্তা। কিন্তু কেন? সেই বাড়ির লোকেশনটা কেন ইম্পর্টেন্ট? যেহেতু সেই বাড়িটার পূর্বের দেওয়াল আর আপনার ব্যাংকের পশ্চিমের দেওয়াল হচ্ছে কমন ওয়াল। যে কোনো কারণেই হোক ওই বাড়ির মালিক ব্যাংককে তার জমি বিক্রি করেননি। আপনাদের বাড়ির আর্কিটেক্ট তাই ওই দোতলা বাড়ির দেওয়ালের দুপাশে দুটি সিসি পিলার গেঁথে ব্যাংকের দেওয়ালের ওজনটা নেবার ব্যবস্থা করেছেন। রামস্বামী বাধা দিয়ে বললেন, এইসব ইঞ্জিনিয়ারিং টেকনিক্যালিটিজের প্রশ্ন উঠছে কেন? যেহেতু ওই দোতলা বাড়ির বুনিয়াদ মাত্র 1.5 মিটার গভীর। বুঝলাম, সো হোয়াট? আপনি কি এটুকু বুঝতে পেরেছেন যে ওই অ্যান্টি সোশ্যালের দল কুণ্ডুবাবুকে কেন প্রায় 1000 টাকা দিয়েছে? কি তাদের মূল উদ্দেশ্য? নো স্যার, সেটাই বা কেন?
একটাই উদ্দেশ্য ছিল তাদের, কুণ্ডুবাবুকে বেলা 10টা থেকে ঘণ্টা 4 বাড়ির বাইরে নজরবন্দি করে আটকে রাখা। সেই সময় তার বাড়ির ওই ডার্ক রুম থেকে একটা 1 মিটার গভীর সুড়ঙ্গ খুঁড়ে আপনার ব্যাংকের ভূগর্ভে চলে যাওয়া। আপনার ব্যাংকে ওইখানে বাইরের দিকে কোনো পাঁচিল নেই, লোড বহন করছে গ্রাউন্ড লেভেলে একটা আরসিসি বিম, দুপাশের 2টি কলম। ফলে ওরা সুড়ঙ্গ কেটে ভল্টের ভিতর সহজেই ঢুকতে পারবে। বাইরে আপনাদের নানান বজ্র আটুনি, কিন্তু মাটির নিচে আছে ফসকা গেরো। আপনারা সেটা খেয়াল করেননি, ওরা করেছিল। এই সময় আমি বাধা দিয়ে প্রশ্ন করলাম, সুড়ঙ্গটা কাটত কে? বঙ্কিম? আবার কে? একা হাতে 1.5 মাসে সে সুড়ঙ্গটা কেটে ফেলেছে। তাহলে মাত্র 4 ঘন্টার জন্য কুণ্ডুবাবুকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো কেন? হয় নট 10টা 5টা? তুমি একটা জিনিস ভুলে গেছো কৌশিক, টানেল কাটতে হলে অনেক রাবিশ উঠে আসে, মাটি আর ভাঙা ইট। তা বঙ্কিমকে গুছিয়ে রাখতে হতো ওই সংকীর্ণ ডার্ক রুমে। রাত গভীর হলে সেই রাবিশ রেশন ব্যাগে ভর্তি করে দুবারির পাশে যে গলিটা আছে সেখানে ফেলে আসতো। তাই আমি দেখতে চেয়েছিলাম সেই গলির গ্রাউন্ড লেভেল কতটা উঁচু। 10টা 5টা সুড়ঙ্গ কাটলে যে মাটি উঠত তার জায়গা হতো না ওইটুকু ঘরে। এতক্ষণে আমি একটু একটু করে বুঝতে পারছি কেন মামু বলেছিলেন বঙ্কিমের ভিজে গেঞ্জি আর হাঁটুর ময়লা এ সমস্যার সমাধানের ক্লু। গৃহস্বামীর অনুপস্থিতিতে সে সদরে হুড়কো দিয়ে হাঁটু গেড়ে সুড়ঙ্গ কাটছিল, তখন গেঞ্জিটা ঘামে ভেজা ছিল। আমি আরও বুঝতে পারলাম কেন সকালবেলা তিনি অথর্ব বুড়ো সেজেছিলেন, লাঠি দিয়ে রাস্তার বিভিন্ন অংশে ঠুকে ঠুকে দেখতে কোনো ফাঁপা শব্দ হয় কিনা। ভার্গব জানতে চায়, কিন্তু আজ রাত্রেই যে ওরা ভল্টে ঢুকবার চেষ্টা করবে এটা কি করে আন্দাজ করলেন? শুধু আজ রাত্রে বলিনি মিস্টার ভার্গব, আমার ফোরকাস্ট আজ রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে। প্রথম কথা, আমি যে কিছু একটা সন্দেহ করেছি এটা ওরাও বুঝতে পেরেছে, ফলে এটা ওদের তরফে শুভস্য শীঘ্রং। রাত 11:10 নাইট শো শেষ হবে, 11:30টার মধ্যে সবাই চলে যাবে, পাড়াটা হয়ে যাবে শুনশান। তারপর ওরা এক মুহূর্ত বিলম্ব করতে চাইবে না, রাত ভোর হবার আগে যতটা বেশি সময় পাওয়া যায় আর কি। আর কাজ কেন? যেহেতু কাল রবিবার, ভল্টে কেউ আসবে না, ওরা অনেকটা সময় পাবে পালাবার। নিখিল ঘড়ি দেখে বলল, রাত এখন 11:05, সময় আর বেশি নেই স্যার। আপনি অপারেশন র্যাট এনকাউন্টারটার ছক কিভাবে কষেছেন বলুন এবার? মিস্টার ভার্গব আনআর্মড, উনি এই ঘরেই থাকবেন, হটলাইনে লালবাজারের সঙ্গে যোগাযোগ রাখবেন। বাকি আমরা 5 জন ভল্টে নেমে অপেক্ষা করব, 5খানা চেয়ারে দেওয়াল ঘেঁষে বসে থাকব। মেজে ফুরে প্রথম শ্যাঙাত্তি যেই মাথা তুলবে আমি তার মুখে টর্চের আলো ফেলব। ভীম সিং তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে জাপটে ধরবে, আর তুমি তার হাতে হ্যান্ডকাফ পরাবে। একই সঙ্গে কৌশিক ঘরের আলো জ্বেলে দেবে। নিখিল আর কৌশিক দুজনেই রিভলভার রেডি করে রেখো। ভীম সিংয়ের হাত ফসকে লোকটা পালাবার চেষ্টা করলেই তোমরা ফায়ার করবে, প্রিফারেবলি পায়ে। এনি কোশ্চেন? রামস্বামী বললেন, এ হয়েছে, আমার রিভলভারের লাইসেন্স আছে বটে, নিয়েও এসেছি, কিন্তু জীবনে কখনো চুরিনি। আমার রিভলভারটা নিয়ে ভার্গবই বরং ভল্টে যাক, আমি এই কন্ট্রোল রুমে বসে হটলাইনের দায়িত্বটা নিচ্ছি, এটাই শক্ত কাজ। মামু বললেন, সেই ক্ষেত্রে আমরা 4 জন ভল্টে নেমে যাব। মিস্টার ভার্গব অ্যান্ড ডক্টর রামস্বামী এই ঘরে থাকুন। হ্যাঁ, 11:15 বেজে গেছে, সিনেমা হলে নাইট শো ভাঙল বোধ হয়। লেটস মুভ অন। এর পরের অধ্যায়টা নিছক ঢিসুম ঢিসুম। জানি না তোমাদের তা পড়তে ভালো লাগে কিনা। আমার বাবু লিখতে একটু ভালো লাগে না। যা হোক, তবু গল্পটা তো শেষ করতে হবে।
এবিসি ব্যাংকের ভূগর্ভস্থ ভল্টে 4খানা চেয়ার পেতে আমরা বসেছিলাম। একটা চেয়ার অবশ্য ফাঁকা। সাহেবদের সঙ্গে ভীম সিং চেয়ারে বসতে রাজি হলো না কিছুতেই। সে বসেছে মাটিতে, আসন পিড়ি হয়ে। বাসুমামু টর্চের আলোয় মেঝের মোজাইক টালিগুলো পরীক্ষা করে দেখিয়েছেন খানতিনেক টালি আলগা অবস্থায় আছে, অর্থাৎ নিচে থেকে ঠেলা দিলে সেগুলি উঠে আসবে। বোঝা গেল এই পথেই আসবেন স্যাঙাতের দল। এই ভূগর্ভস্থ ভলটা নিরন্ধ্র অন্ধকার। টর্চ নিভিয়ে দেবার পর আমরা নিজেদের হাতখানাও দেখতে পাচ্ছি না। ঘণ্টাখানেক এভাবেই সবাই নিশ্চুপ বসে আছি। পরস্পরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর হঠাৎ শুরু হলো খুব হালকা একটা শব্দ, যেন শ্যাকরার হাতুড়ির ঠুকঠুক আঘাত। মিনিট খানেক পরেই মেঝেতে একটা আলোর আভাস। আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটু পরেই একখানা টালি যেন আড়মুড়ি ভেঙে পাশ ফিরল। সঙ্গে সঙ্গে একটা আলোর ঝলক ভূগর্ভ থেকে সিলিংয়ে পড়েছে। পরক্ষণেই তার পাশের টালিখানা ওপাশে সরে গেল, আর ভূগর্ভ থেকে উঠে এলো একটা হাত। তারপরেই আর একটা হাত। দুহাতে ভর দিয়ে পাতাল রাজ্য থেকে উঠে এলো একজন আগন্তুক। তার গায়ে স্যান্ডো গেঞ্জি, পরনে পায়জামা, মাজায় রিভলভার। লোকটা উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জ্বলে উঠল বাসুমামুর টর্চ। লোকটা প্রতিবর্তী প্রেরণায় চোখটা ঢাকল, আর তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল ভীম বেগে। কুস্তি চ্যাম্পিয়ন ভীম সিং। আমি লাফ দিয়ে উঠে ঘরের আলোর সুইচটা জ্বেলে দিলাম। ঘাড় ঘুরিয়ে দেখি লোকটাকে পিছন থেকে জাপটে ধরেছে ভীম সিং। নিখিল লাফ দিয়ে পড়েছে তার উপর। মুহূর্ত মধ্যে লোকটার হাতে স্টেনলেস স্টিলের হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে। সুড়ঙ্গের নিচে আর যারা ছিল তারা রুদ্ধশ্বাসে পিছন দিকে হামাগুড়ি দিতে শুরু করেছে। হতভাগাগুলো জানে না বুহের ও প্রান্তে প্রতীক্ষা করছে রিভলভার হাতে দুজন সার্জেন্ট। ঘটনার আকস্মিকতায় পাতাল ফুঁড়ে উঠে আসা লোকটা রীতিমতো হকচকিয়ে গেছে। ফ্যাল করে তাকিয়ে দেখছে 2 মাস ধরে যে স্বর্ণময় রাজ্যের স্বপ্ন দেখে ঘর্মের স্রোতের ধারায় স্নান করেছে, সেই রাজ্যেই সে এসে পৌঁছেছে। কিন্তু কারেন্সি নোটের ঝকঝকে বান্ডিলে সে হাত ছোঁয়াতে পারছে না। তার হাতে স্টেনলেস স্টিলের ঝকঝকে বালা। নিখিল বললে, সরি ইউসুফ, শেষ পর্যন্ত ধরাই পড়ে গেলে তাহলে? আমি বলি, ইউসুফকে? ও তো বঙ্কিম। নিখিল হাসতে হাসতে বলে, শ্রীকৃষ্ণের মতো ওরও 78 শতনাম আছে। পাটনায় হচ্ছে মগনলাল, দিল্লিতে ইসমাইল, কুণ্ডুমশাইয়ের দোকানে ও স্বয়ং সাহিত্য সম্রাট। কিন্তু লালবাজারে সবাই ওকে ইউসুফ নামেই চেনে, তাই না বঙ্কিম? বঙ্কিম তার মাথাটা তুলতে পারে না। পরদিন ব্রেকফাস্ট টেবিলে আমরা সবাই জমিয়ে বসেছি। আমি জানতে চাইলাম, আপনি ঠিক কখন বুঝতে পারলেন মামু গোটা পরিকল্পনার ছকটা? বাসু মামু কফি পটে চামচ নাড়তে নাড়তে বললেন, ওই যে কাল বললাম, বঙ্কিম যখন ডিশের উপর কাচের গ্লাসটা বসিয়ে আমাকে জল খেতে দিল। কিন্তু কি করে? কালই তো বললাম সে কথা। ও অতি ধূর্ত, নিজের ফিঙ্গারপ্রিন্ট গ্লাসে পড়তে দিল না। কিন্তু কেন? একমাত্র উত্তর হতে পারে ও জানে ওর ফিঙ্গারপ্রিন্ট লালবাজারের ফাইলে সযত্নে রাখা আছে। তাতেই ও চূড়ান্তভাবে প্রমাণ দিল যে সে একজন পাক্কা ক্রিমিনাল। গ্লাসে যদি ওর ফিঙ্গারপ্রিন্ট পড়ত, তাহলে আমাকে অনেকটা সময় নষ্ট করে খুঁজতে হতো। এখানে তা হলো না। একেই বলে, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। এ ধাঁধার অনেক রকম সলিউশন হয়। যেমন গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট নেই, তাই আমি সমাধানটা পেয়ে গেলাম। তার আগে গৃহস্বামী গৃহে নেই, তাই বঙ্কিম সুড়ঙ্গ কাটার সুযোগটা পাচ্ছে। আবার দেখো, সর্বশুভ্র সঙ্গের অস্তিত্বই নেই, অথচ কুণ্ডুবাবু সেখান থেকে সপ্তাহান্তে মাইনে পাচ্ছেন। কিংবা মাথায় ঘিলু নেই, তবু মিঠুর বাবা দিব্যি করে খাচ্ছে। মিঠু আজকাল 2-একটা কথা বলতে পারে। সে হঠাৎ হাততালি দিয়ে খিলখিলিয়ে ওঠে, বাবা মাথায় গিলু নেই, বাবা পুকু কাচ্ছে, কি মজা কি মজা।
আমি অর্ধভুক্ত বিস্কিটটা প্লেটে নামিয়ে রাখলাম। আচ্ছা, তোমরাই বলো, এটা কি বাসুমামু অন্যায় করছেন না? এভাবে মেয়ের সামনে বাপের লেগ পুলিং? বাবার মাথায় ঘিলু নেই? এসব কি অসভ্যতা শেখানো হচ্ছে অতটুকু মেয়েকে? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।